বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে আমরা যেভাবে জীবনাচরণ পরিবর্তন করবার চেষ্টা করছি, নয়া স্বাভাবিকতায় যেভাবে অ্যাডজাস্ট করে নেবার চেষ্টা করছি, অন্তত বাংলাদেশে সেখানে বাদ সাধছে এবারের শীতকাল। ঠান্ডাটা কিন্তু জেঁকে বসেছে আরও একবার, এবং উত্তরের দিকে যেই মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে তা কিছুটা হলেও ভুগাচ্ছে। পঞ্চগড়ে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। বাস্তবতা হচ্ছে রিয়েল ফিল কিন্তু এর চেয়েও কম, এবং আশা করা যাচ্ছে, ধারণা করা হচ্ছে তাপমাত্রা পারদ আরও কমে আসতে পারে। তখন সেখানে জনজীবনের যে অবস্থা হবে তাতে কোভিড কিংবা নন কোভিড রোগীর সংখ্যা খুব স্বাভাবিকভাবেই বাড়বে। ঠান্ডাজনিত যেই সংকটগুলোর মধ্যে আমরা বিগত সময়ে আমাদের অগ্রজদের, আমাদের বয়োকনিষ্ঠদের পড়তে দেখেছি, তা থেকে এবার তারা পরিত্রাণ পাবেন এটা খুব করে প্রত্যাশা করি। তবু যদি কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মেই থাকে, করোনা হেল্প ডেস্ক আপনাদের জন্য প্রতি শনি থেকে বৃহস্পতি রাত 9টায় প্রচারিত হচ্ছে। জুলহাস জুবায়ের আপনাদের সাথে এই আয়োজনের সম্পৃক্ত রয়েছে। আপনারা সরাসরি ফোন করতে পারেন কিংবা লিখে জানাতে পারেন আপনাদের যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসার কথা, যার উত্তর দিতে একই ধারাবাহিকতার অল্প সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, যিনি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আছেন আমাদের সাথে ডাক্তার শারমিন আব্বাসি, যিনি সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। রয়েছেন ডাক্তার আবু সাইদ শিমুল, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ, কর্মরত রয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 16 জন, শনাক্ত হয়েছেন 369 জন। শনাক্তের হার 3.2%। মহামারীতে এ পর্যন্ত দেশে মোট প্রাণহানি 8,127 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,225 জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,35,139 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 447 জন। মোট সুস্থ এখন 4,79,744 জন। দর্শক, আপনাদের প্রতিদিন একটাই আহ্বান থাকে, আজও একবার আহ্বান জানাতে চাই, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন অন্তত এই সময়টাতে। এটা করে এবং মাস্ক পরে কিন্তু আমরা অনেক বেশি সুস্থ থাকতে পারি। আর এর মধ্যে যারা ফোন দিবেন তাদের প্রতি আহ্বান, দয়া করে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন, তাতে করে আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসা বুঝতে আমাদের সুবিধা হবে। একজন দর্শক আমাদের ফোন দিয়ে ফেলেছেন এরই মধ্যে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আমি প্রশ্ন করব আমার ছেলের বিষয়ে। নিশ্চয়ই। বয়স হচ্ছে 15 মাস রানিং। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ইউসুফ। ইউসুফ ভাই, আপনার সন্তানের নাম? আমার সন্তানের নাম হচ্ছে আব্দুর রহমান। আচ্ছা, কোথা থেকে ফোন দিয়েছেন আপনি? ঢাকা থেকে। ঢাকা থেকে। তাহলে আমরা ঠান্ডা কিছু কম বোধ করছি, তাই তো? জি। জি, এবার বলুন। ওর হচ্ছে মানে সম্ভবত ঠান্ডা লেগেছে, নাক দিয়ে কফ বের হচ্ছে, খুব মানে শুকনো কফ, আর কাশি দিচ্ছে মাঝে মধ্যে। তো আমি এর মধ্যে ওকে একটি নজমিস্ট নাজাল স্প্রে দিচ্ছি। আচ্ছা। আর এমনিতে কোনো ওষুধ দিচ্ছি না। আচ্ছা। তো কাশি ওর অত বেশি না, খুব অল্পই কাশতেছে। গায়ে কি জ্বর আছে কোনো? না, গায়ে কোনো জ্বর নেই। আচ্ছা, ওর 15 মাস বয়স, তাই তো? জি জি। এর মধ্যে কি আপনাদের বাসায় কারো জ্বর এসেছিল কিনা? না, বাসায় কারো জ্বর নেই। আচ্ছা। আর খাওয়া দাওয়া স্বাভাবিক আছে ওর? যে খাওয়া দাওয়া সব ঠিক আছে। এমনি খাওয়ার সময় ও বমির ভাব ওঠে অনেক। তো আমি লাস্ট কিছুদিন আগে একটা মটিগার্ড সিরাপ এনে খাওয়িয়েছিলাম, কিন্তু তারপরেও বোধহয় ডেভেলপ হয়নি। আচ্ছা, বুঝতে পেরেছি। আরেকটা কোশ্চেন আছে আমার। জি, নিশ্চয়ই। আমার মায়ের জন্য আমি কিছু মেডিসিন খাওয়াচ্ছি। ওনার একটু ওই হাড় ক্ষয়ের সমস্যা ছিল, তো ডক্টর কিছু ওষুধ দিয়েছিল, যেমন কোডোপা 110, তারপর হচ্ছে ডোলেক্সন 30, রিলাইফ দিয়েছে, নিউরোভি। এই ওষুধগুলো ওনারা বলেছিল যে কন্টিনিউ খেতে। তো কন্টিনিউ অলমোস্ট 1.5 years গন। ওনার বয়স কত? ওনার বয়স হচ্ছে 65। 65। সেই ক্ষেত্রে এই বয়সগুলোতে কিছু ডাক্তারেরা সাজেস্ট করেন কিছু মেডিসিন লং টাইম খাওয়াতে। তারপর আমরা এখানে অভিজ্ঞ যে ডাক্তাররা আছে ওনাদের কাছ থেকে জেনে নিব। প্রফেসর মোস্তফা জামান, আপনার যদি কিছু জানবার থাকে ওনার কাছে। জানবার থাকে তিনি ডোকোপা খাচ্ছেন, এটি কাশি ছিল কিনা? সাধারণত কাশির ওষুধ ডোকোপা, কাশি কোনো সমস্যা ছিল কিনা? কোডোপা। কোডোপা, জি। এটা কি অথবা তার কি হাত পা জ্বালা, হাত পা ঝিনঝিন করা ছিল কিনা? না, হাত পা ঝিমঝিম করা ছিল না। তো তখন জাস্ট বলছিল যে তার হাড় ক্ষয়ে একটু সমস্যা আছে, সেজন্য ওষুধগুলো দিয়েছে। তো এগুলো খেলে সে ভালো থাকে। এটা কি কোডোপা কি 110 মিলিগ্রাম না কত মিলিগ্রাম খায়? 110। 110, জি। জি। শরীরে ঝিনঝিন করা ছিল কিনা? মাথা কাঁপুনি বা এরকম হাত পা ঝিনঝিন করা না, ছিল কিনা? এরকম হচ্ছে না। তো এটা অনেকদিন যাবত খাচ্ছে, তো যদি ছেড়ে দেয় খারাপ লাগে, কিন্তু খেলে উনি ভালো থাকে। এখন এটা কি আসলে কন্টিনিউ করেই যাবে নাকি কোনো এক সময় স্টপ করে দিতে হবে? আমি তাহলে কি এখনই বলবো? প্রফেসর মোস্তফা জামান, ডাক্তার আবু সাইদ শিমুলের কাছ থেকে আগে সমাধানটি শুনবো ওনার সন্তানের জন্য, তারপর আপনার কাছে যাচ্ছে। জি, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ইউসুফ সাহেব। ইউসুফ সাহেবের বোধহয় ঠান্ডা কম লাগলো, আমাদের কিন্তু খুব বেশ খানিকটা ঠান্ডা লাগছে আজকে। মোটামুটি দেশ জুড়েই ঠান্ডা।
ওনার কথা শুনে মনে হয়েছে কি উনি কিন্তু খুব কনফিডেন্ট এবং খুব সচেতন একজন বাবা। কিন্তু কারণ উনি বাজার থেকে বা অন্য কোনোখান থেকে কিন্তু কোনো ওষুধ কিনে খাওয়াননি। নোজোমিস্ট খুবই আমরা এটা বলি একটা নরমাল স্যালাইন। কোনো মেডিসিন নেই সেটাই দিয়ে গিয়েছেন। আমরা এই অনুষ্ঠানে কিন্তু অনেকদিন ধরে বলছি এইসব ঠান্ডা এটা সৈয়দ মুজতবা আলীর একটা কথা আছে যে ঠান্ডা ওষুধ খেলে যায় ৭ দিনে, না খেলে যায় ১ সপ্তাহে। অর্থাৎ আপনি যেহেতু সচেতন, আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলবেন। ১৫ মাসের এই বাচ্চা বারবার বুকের দুধ খাবেন। বেশিরভাগ ক্ষেত্রে এটা ৫-৭ দিনে আসলে চলে যাওয়ার কথা। আসলে যদি এমন হয় যে নাক একদমই বন্ধ হয়ে যাচ্ছে, এমন বন্ধ হয়ে যাচ্ছে তাই যে তার দুধ খেতে সমস্যা হচ্ছে, তার যে দৈনন্দিন জীবন আচরণ তাতে ব্যাঘাত ঘটছে কিংবা জ্বর আসছে, সেই ক্ষেত্রে আপনি কিছু মেডিসিন দিতে পারেন। কিন্তু আপনি ২-৩ দিন আসলে অপেক্ষা করবেন। সেক্ষেত্রে আপনি যে মেডিসিন দিবেন সেটা হচ্ছে এন্টিস্টা। আমরা এই অনুষ্ঠানে অনেকবারই বলেছি। এনটিআইএসটিএ এন্টিস্টা ১/২ চামচ করে ৩ বার দিবেন আপনি ৫ থেকে ৭ দিন। সেই সাথে একটা নেজাল ড্রপ দিতে পারেন আফপ্রিন। সেটা 0.25%। এটা ১ ফোঁটা করে দিনে ৩ বার ৫ থেকে ৭ দিন দিবেন। এই দুটো মেডিসিন কিন্তু আপনি ৩-৪ দিন পরে দিবেন। আপনাকে আবারও বলছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সর্দি নিজে আসলে ভালো হয়ে যায়। তো নিয়মগুলি মেনে চলুন। বারবার বুকের দুধ খাওয়ান, ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাঈদ শিমুল। প্রফেসর মোস্তাফিজুর রহমান। জি, ধন্যবাদ আসলে যিনি প্রশ্ন করেছেন তার মার জন্য। আমরা আসলে তার যে বয়স, এই বয়সে আমরা অনেক রোগীরই কিন্তু এরকম সমস্যা পেয়ে থাকি এবং তিনি যে ওষুধগুলো খাচ্ছেন, ওষুধগুলো খেলে ভালো থাকছেন, এইগুলো ওষুধ কিন্তু কোনো রোগের ওষুধ নয় বিশেষ করে এগুলো উপসর্গের ওষুধ। যেমন নিউরোবিট ভিটামিন, রিলাইফ এটি আসলে কিছুটা মাথা ঠান্ডা রাখার ওষুধ, একটু ঘুম আসে এবং তাতে করে তার শরীর ভালো লাগে। একই রকম তিনি যে কোটোপা খাচ্ছেন এটিও কিন্তু একটু মাথা ঠান্ডা রাখার ওষুধ, একটু শরীর একটু ভালো লাগে। কিন্তু এর মানে এই নয় যে এটি কোনো স্পেসিফিক কোনো রোগের জন্য আমরা দীর্ঘমেয়াদী খেলে তার সমস্যা ভালো হয়ে যাবে। তবে তার উপসর্গ যদি থেকে থাকে, যদি ভালো থাকে তিনি খেতে পারেন। কিন্তু এটি না খেলে যদি সমস্যা হয়, আমি বলব খাওয়া ভালো, যেহেতু তিনি এটা খেয়ে ভালো থাকেন। তবে আমরা বলে থাকি যে হাড় ক্ষয় যে বিষয়টি, তার জন্য পুরোপুরি এই ওষুধগুলো দেওয়া হয় না। হাড় ক্ষয় শব্দটি আসলে আমাদের দেশে যেভাবে মানুষের মনে বা সাধারণ মানুষের মাঝে পৌঁছে গেছে, ব্যাপারটি আসলে তা নয়। এটি ডাক্তার শারমিন আব্বাসেরকেও আমি বলব কিছু বলতে একটু পরে, যে আসলে মাসিক বন্ধ হওয়ার পরে মহিলাদের কিছু সমস্যা হচ্ছে, আমরা বলি পোস্ট মেনোপজাল সিনড্রোম। সেক্ষেত্রে যেমন শরীরের কিছু সমস্যা থাকে, মনের দিকেও কিছুটা প্রভাব পড়ে। সবকিছু মিলেই আমরা বলি পোস্ট মেনোপজাল সিনড্রোম। তার মধ্যে এই ওষুধগুলো আমরা যেমন দিয়ে থাকি, পাশাপাশি আমরা বলব একটু ভিটামিন ডি, ক্যালসিয়াম, যে কথা ডাক্তার শারমিন আব্বাসী সবসময় বলে থাকেন, আরও কিছু ওষুধ দেয়া থাকে। তবে সবচেয়ে ভালো বলবো শুধু ওষুধের উপর আপনারা নির্ভরশীল হবেন না। সুষম খাদ্যাভ্যাস, একটু সূর্যের আলোতে যেতে হবে। ভিটামিন ডি রাইজ ৪০,০০০ ইউনিট প্রতি সপ্তাহে ১টি করে দিবেন। এই ওষুধগুলো আগে কিন্তু আমাদের দেশে ছিল না। সারা বিশ্বের অন্য দেশে ছিল। এখন অনেক সুযোগ সুবিধা এসেছে। এই রোগের জন্য আমাদের বলব এই ওষুধগুলো দরকার। পাশাপাশি তার লাইফস্টাইল, অভ্যাস, এগুলো সবসময় কিন্তু ডাক্তার শারমিন আব্বাসী বলছেন। আমি আজকেও বলব ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি কোনো কথা যুক্ত করতে থাকে আপনি করবেন। তবে আবারও বলবো এই লোকটি যেমন গাইনি এবং অফসাইড ডাক্তারও দেখে থাকেন, মেডিসিন ডাক্তার হিসেবে আমাদের কাছেও আসেন। সবাই মিলে সম্মিলিতভাবে যদি চিকিৎসা করা হয় তাহলে এই রোগীদের জন্য অনেক বেশি উপকার হবে। ডাক্তার শারমিন আব্বাসী, আপনি যদি অল্প কথায় রোগীকে কিছুটা বলে দেন। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে আরেকটা ছোট প্রশ্ন আমি জুড়ে দিতে চাই। একজন প্রশ্ন করেছেন তার স্ত্রীর জন্য, যিনি পিএসওএস এর রোগী। তার দুটো বাচ্চা নষ্ট হয়ে গেছে। ৩ ডিসেম্বর 2020-তে ডিএনসি করতে হয়েছে। 3 মাসের বাচ্চা ছিল। ডাক্তার পরীক্ষা দিয়েছেন। TSH 2.78, ব্লাড সুগার 5.1, 2 hours 6.3, টর্চ IgG 2.7 নেগেটিভ, IgM 3.2 নেগেটিভ। তার বয়স 24, ওজন 66। এখন এই ওষুধগুলো চলছে: কমেট 850, ইউব্রিকেয়ার 60, মেটিপ্রেড 4 এবং নভেলন। তার কোনো বাচ্চা নেই। তারা সন্তান প্রত্যাশা করছেন। কি করতে পারেন, একটু এই সাজেশনটুকু দিবেন। ধন্যবাদ জুবায়ের। আমি অধ্যাপক মোস্তফাজ্জামানকে ধন্যবাদ জানাতে চাই। আসলে উনি এত সুন্দর করে বলেছেন সবকিছু, এরপর আসলে কিছুই বলার বাকি নেই। কিন্তু একটা জায়গায় শুধু আমি একটু ফোকাস করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের এই মায়েদের পাশে আসলে পরিবারের সবাইকে একটু সময় দিয়ে থাকতে হবে। কারণ শৃঙ্খলাযুক্ত জীবন আচরণটা দরকার এখানে, কিন্তু ওনাদের তো বয়স হয়ে যে অনেক সময় ওনারা নিজেরা পারেন না। সেক্ষেত্রে আমরা যদি একটু হেল্প করি তাহলে বয়সটা সহজ হয় এই বিষয়গুলোকে মেনে নেওয়ার জন্য। সবচেয়ে বড় ব্যাপার কি, তাদের খাদ্যাভ্যাস।
পরিবারে কিন্তু এখন হয়তো উনি বাজার করেন না, অর্থাৎ যিনি বাজার করেন বা যিনি রান্না করেন উনি যেন একটু খেয়াল রাখেন যে ওনার খাবারের মধ্যে বাড়তি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি একটু যেন সুন্দর করে যুক্ত হয়। এছাড়া ভিটামিন B6, B12 এই খাবারগুলো ওনার জন্য খুব দরকার, কারণ পোস্ট মেনোপজ আপনারা জানেন যে শরীর জ্বালাপোড়া করে বা আমাদের কাছে আমরা যেটাকে বলি হট ফ্ল্যাশ, খুব কষ্ট হয় কিন্তু রোগীদের, যার হয় না তিনি কিন্তু বলতে পারবেন না। তো সেখান থেকে আসলে রক্ষার খুব সহজ উপায় হচ্ছে লিফি ভেজিটেবল, অর্থাৎ সবুজ গ্রিনি ভেজিটেবল গুলো যদি আমরা খাওয়ার ব্যবস্থা করতে পারি এখানে কিন্তু আর কোনো সমস্যা হয় না। তা আমি বলবো পরিবারের সবাইকে পাশে থেকে আপনারা একটু মনস্তাত্ত্বিক ভাবে তাকে সাহায্য করুন। আপনারা যখন বাজার করেন মায়ের জন্য একটু খেয়াল রাখুন, বাসায় যিনি রান্না করে তিনিও যদি মায়ের জন্য একটু খেয়াল রাখে, এই ছোট ছোট খেয়াল কিন্তু আমার মাকে ভালো রাখবে। আর আরেকটি বিষয় যেটি সেটা হচ্ছে যে কোনো ওষুধ আসলে মাদেরকে আমরা লম্বা সময় খাওয়াবো কিনা, 1.5 বছর ধরে একই ওষুধ আপনারা খাইয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে মনে হয় যে একটি রিভিউ প্রয়োজন আছে, একটু ফলো আপ প্রয়োজন আছে। কারণ আমরা বলি তো ইয়ারলি চেক আপের কথা, সেই হিসেবেও কিন্তু 1 বছরের পরে এই ওষুধগুলো কি আর কন্টিনিউ করা লাগবে কিনা একবার যদি একটু জেনে নেয়। আর দ্বিতীয় যে প্রশ্নটি বলেছেন জুবাইর, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ পিসিও রোগীদের প্রথম যদি আপনি একটা কমপ্লিকেশন বলতে চাই আমরা, প্রেগন্যান্সি হওয়া কঠিন, প্রেগন্যান্সি হলে সেই প্রেগন্যান্সিকে রক্ষা করা কঠিন। আমাদের রোগীর কিন্তু সেই সমস্যাটিই হয়েছে। এক্ষেত্রে আসলে একটু ইন্টেনসিভ থেরাপির পরে আসলে ওনার প্রেগন্যান্সির প্রয়োজন আছে। প্রথম কথা যেটি সেটি হচ্ছে ওজনকে কমাতে হবে। ওনার বয়স সে অনুযায়ী ৬৬ কেজি ওনার জন্য বেশি। উনি যদি ৫ থেকে ৬ কেজি ওজনটি কমাতে পারে ওনার জন্য খুবই সহজ হবে এক্ষেত্রে প্রেগন্যান্সিটাকে রক্ষা করা এবং ইজিলি প্রেগন্যান্সি হওয়া। সেকেন্ড হচ্ছে হরমোন সবকিছু ভালো আছে, অর্থাৎ ভয়ের কিছু নেই এখানে। ব্লাড সুগার, থাইরয়েড হরমোন, যে হরমোনগুলোর জন্য আসলে প্রেগন্যান্সি লস হয়। এখন আর কি কারণগুলো হতে পারে, তার মধ্যে একটি হচ্ছে ইমিউনোলজিক্যাল কিছু কারণ আমরা এখন পাই যেটা হয়তো আগে আমরা খুঁজতাম না, কিংবা লিপিড প্রোফাইলে যাদের তারতম্য, আগে কিন্তু আমরা প্রেগন্যান্সি লস হলে কোলেস্টেরল বেশি কিনা এটা খুঁজতাম না, কিন্তু এখন আমরা খুঁজি। অর্থাৎ কিছু কিছু পরীক্ষা যেগুলো হয়তো বাদ গেছে সেটা চিকিৎসকের কাছে আসলে আপনাদের জন্য সহজ হতে পারে। কিন্তু তার থেকেও বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যখনই প্রেগন্যান্সির জন্য মিস পিরিয়ড হবে খুব দ্রুত প্রেগন্যান্সি টেস্টটি ব্লাডে করুন, করার সাথে সাথে পজিটিভ পাওয়ার সাথে সাথে চিকিৎসকের কাছে চলে আসুন, কোনো ধরনের অপেক্ষা না করে, কারণ এই রোগীদের প্রোজেস্টেরন নামক একটি হরমোনের সাপোর্ট প্রয়োজন হয় প্রেগন্যান্সিটাকে ক্যারি করার জন্য। এই নিয়মগুলো যদি আপনারা মানেন, এই জায়গাগুলো যদি আপনারা খেয়াল রাখেন, তাহলে কিন্তু খুবই সহজ হবে পরবর্তীতে প্রেগনেন্ট হওয়া এবং সেই প্রেগন্যান্সিকে রক্ষা করা। আপনাদের সবার জন্য আমাদের শুভকামনা। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক আছেন আমাদের সাথে, দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বগুড়া থেকে জাকারিয়া বলছিলাম, আমার বাবার জন্য আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি জাকারিয়া ভাই, আপনার বাবার কি নাম? আমার বাবার নাম মোজাহুল ইসলাম। জি, বয়স কত ওনার? 60 বছর। জি, এবার বলুন কি হয়েছে ওনার? জি, আমরা 20/8/2020-এ আমার বাবাকে আমরা হার্টের জন্য ইকো করাইছিলাম। জি। হার্টের সমস্যার জন্য সে অনেকদিন ধরে ওষুধ খাচ্ছিল। তখন ইকোতে আসছিল সিপ্লেন ইজ নর্মাল ইজ অ্যাবাউট সাইজ 11.75 cm বিপ্লুপ লেন্থ। হুম, লেন্থ এটা ছিল তখন অবস্থা। আর আচ্ছা। 9 নভেম্বর 2020-এ আমরা আবার রিপোর্ট করছিলাম, তখন সাইজটা ছিল হচ্ছে 30.57 cm পি হাফ, ইনহার্ট। 31 sm। আচ্ছা, নিচে লেখা আছে এলএক্স এন্ড ইকো ইএফ 60% মডারেট এএস উইথ এআর। আচ্ছা, আর ইসিজিতে আছে টি ইনভার্সন ইন এলআই এভিএল। আচ্ছা, আর আপনার আমরা এনজিওগ্রামও করাইছিলাম জি। 17/1/2021-এ। তখন এলএক্স এন্ড এলসিএক্স এর ভিতরে অ্যাবাউট 40 থেকে 50% একটা জায়গাতে একটু বলদ দেখা দিচ্ছে। আচ্ছা। এখন এই অবস্থায় আমরা কি করণীয় বা আমাদের কি করলে আমাদের জন্য ভালো হয় এটা একটু জানতে চাই, এই যে ওনার যে কন্ডিশনটা বললেন, ওনার কি ডায়াবেটিস আছে? জি না। রক্তচাপ? জি না, উচ্চ রক্তচাপ? রক্তচাপ তো শুধু ভালপের এবং হার্টের এই সমস্যার জন্য আর কি। আচ্ছা, এমনিতে তো উচ্চ রক্তচাপ নেই ওনার, বা লো প্রেশারও এরকম কিছু দেখছেন না আপনারা? জি না, জি না। আচ্ছা, প্রফেসর মোস্তফা এখন জামান। আমি শুধু জানতে চাই ইনজেকশন ফ্র্যাকশন কি 60 বলেছেন না কত 60? বলেছেন? 60। 40/50 বুকে কোনো চাপ অথবা ভার আছে কিনা? জি, বুকে চাপ এবং ভার দুটো আছে। হাঁটাচলা করতে গেলে তার একটু ভার বেশি হয় আর কি। আর অ্যানজিওগ্রাম করেছেন কত সালে? জি স্যার, কারণ 17/1/2021। 2021-এ অ্যানজিওগ্রাম করেছিলেন, তাই তো? জি জি। আচ্ছা, আরেকটা বিষয় বলুন যে বর্তমানে কোন ওষুধগুলো খাচ্ছেন?
স্যার এখন খাচ্ছে এমডিকল 5 mg, জি অ্যাঞ্জিলা 50, ইকোস্পিন 75, অ্যাটোভার 10, বিজলল 2.5, প্যান্টোনিক্স 20, ইউরোম্যাক্স 0.4 আর ক্যালবো ডি খাচ্ছে স্যার। জি জি আর কোনো সময় আর কোন এই মুহূর্তে বুকে চাপ আছে তাই তো? জি স্যার, চাপ আছে স্যার বুকে। আচ্ছা, আমি বলবো তিনি যথেষ্ট ভালো ওষুধ খাচ্ছেন। আমি মনে করি এর সাথে শুধু একটি ওষুধ সঙ্গে যুক্ত করতে পারেন। ট্যাবলেট নাইট্রোকার্ড 2.6, সকাল 9টায় একটি, বিকাল 4টায় একটি, আর বাকি ওষুধ যা যা আছে সবই চলবে, ভয়ের কোনো কারণ নেই। একটু নিয়মিত ফলো আপ করবেন আপনার চিকিৎসকের সাথে 6 মাস পর পর। আশা করি আপাতত নতুন কোনো ভয়ের কোনো কারণ নেই। এই বয়সে ভালভের এরকম সমস্যা কারো কারো থাকতেই পারে, তবে এখন পর্যন্ত কোনো সার্জিক্যাল ইন্টারভেনশনের কোনো প্রয়োজন নাই, শল্য চিকিৎসার প্রয়োজন নেই। আপাতত শুধু ফলো আপে থাকবেন। প্রয়োজন বোধে মাঝে মাঝে কিছু ওষুধপত্র বদলের প্রয়োজন হতে পারে। নিয়মিত হাঁটাহাঁটি করার অভ্যাস করুন। হাঁটতে হাঁটতে যদি বুকে চাপ হয় তখন থেমে যাবেন, এভাবে আস্তে আস্তে হাঁটার অভ্যাসটি বাড়িয়ে চলুন। শাকসবজি, কাঁচা ফলমূল বাড়িয়ে দিবেন। চর্বিযুক্ত খাদ্য একটু কমিয়ে দিবেন। আর মনে আত্মবিশ্বাস রাখবেন যে তার যেহেতু অ্যানজিওগ্রামে বড় কোনো ব্লক আসেনি, আশা করি তিনি সুস্থ থাকবেন, তার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। আমরা আরো বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। তো আমরা সরাসরি একটি ফোন কল আছে, ফোন কলে যেতে চাই। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। মিরপুর শেওড়াপাড়া থেকে বলছি। শেওড়াপাড়া থেকে বলছেন আপা, কি নাম আপনার? আমার নাম হাসিনা। হাসিনা আপা, বলুন। আমি বাচ্চা নেওয়ার জন্য এই 3 মাস ধরে ডাক্তার দেখাইছি। দেখানোর পরে আমার কোনো সমস্যা ধরা পড়েনি। ওভারিয়াল টেস্ট করে সব, টিবিএস টেস্ট করাইছে, সবকিছু করার পরে আমার হাজবেন্ডের একটা সিভিল অ্যানালাইসিস একটু সমস্যা। আচ্ছা, পরে ম্যাম বলছে যে আইইউ করাতে। পরে আমি আইইউ করাইছি, গত মাসে আইইউ করাইছি। আইইউ করার পরে আমার কোনো কনসেপ্ট করেনি। আচ্ছা আপা, একটু তথ্য দিয়ে সহায়তা করবেন আমাকে। আপনার বয়স কত? 34। 34। হাজবেন্ডের বয়স? 42। 42। হাজবেন্ডের কি ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নাই। থাইরয়েডের সমস্যা? না, নাই। থাইরয়েডের সমস্যা নেই। আপনার কি থাইরয়েডের সমস্যা বা ডায়াবেটিস আছে? না, আমি এগুলো সব টেস্ট করেছেন। সেক্ষেত্রে হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিসের রিপোর্টটা কি এসেছিল? 3 পয়েন্ট কম আসছে। পালস 10 থেকে 12 থাকে, ওইখানে ওর 5 আসছে। 5 এসছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি। ডাক্তার শারমিন আব্বাসী, এর বাইরে যদি কিছু জানবার থাকে আপনার। আমি জানতে চাচ্ছিলাম ওনার আলট্রাসোনোগ্রাফি করা আছে কিনা, ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি বা টিভিএস যেটাকে বলি, সেখানে কোনো সমস্যা আছে কিনা আলট্রাসাউন্ডে। উনি করেছেন, কোনো সমস্যা পাননি বোধহয়। ম্যাম, আমি এই 3 মাস ধরে টিবিএস পরীক্ষা করছি এবং ওভারিয়াল টেস্টও করাইছি। তারপরে মিস আমাকে আইও করাইছে। আইও করাইও আমার কনসেপ্ট করিনি। এখন আমি কোন প্রসেসে যাইতে পারি? আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কত? বিয়ে হয়েছে কতদিন? 2009। নয়। কোনো সন্তান আছে আপনাদের? হ্যাঁ, আমার একটা বাচ্চা আছে। বাচ্চার বয়স 9 যে 10। নরমাল না সিজারিয়ান সেকশন? নরমাল না সিজারিয়ান সেকশন? নরমাল ডেলিভারি। আচ্ছা, আপনি কখনো কোনো বাচ্চা নষ্ট হয়েছে বা নষ্ট করেছেন এমন হয়েছে? ম্যাম, আমার 3 মাসের একটা বাচ্চা আর কি মিসক্যারেজ হয়ে গেছে, কিন্তু আমি নিজের থেকে কোনো কিছু করিনি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আমাদেরকে প্রশ্ন করার জন্য। এখানে আসলে যে সমস্যাটি হচ্ছে, উনি তো খুব লম্বা সময় যে চেষ্টা করছেন তা না। উনি 3 মাস চেষ্টা করেছেন, এর মধ্যে প্রেগন্যান্সি হয়নি, এই জন্য আসলে হতাশ হওয়ার কিছু নেই। আমরা বলি যে টানা 1 বছর চেষ্টা করার পরে আসলে যদি প্রেগন্যান্সি না হয়, সেখানে আসলে একটু চিন্তার বিষয় আছে বা ভাববার বিষয় আছে যে তার পরবর্তী স্টেপ অফ ম্যানেজমেন্ট কি হবে। আর শুধু আমি আইওআই করে ফেললাম বা আমি অন্য কোনো ম্যানেজমেন্ট করে ফেললাম, করলেই তো করা নয়। এখানে আসলে অনেকগুলো বিষয় আমাদের দেখার বিষয় থেকে যায় যে সমস্যাটি আসলে মূলত কোথায় হচ্ছে। আপনি যেটি আমাদেরকে জানাচ্ছেন যে আপনার হরমোন ঠিক আছে, ডায়াবেটিস নাই, হাজবেন্ডের কি হরমোন করা আছে কিনা, আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে ওনার সেরাম টিএসএইচ এবং ব্লাড সুগার লেভেল ওজিটিটি করে যেটা করে যে ফাস্টিং এবং গ্লুকোজ 2 ঘন্টা পরে। কারণ সিমেন্টটা কেন আসলে হবে, উনি কি লম্বা সময় দাঁড়িয়ে থেকে কাজ করেন কিনা, অথবা ওনার যে
প্যান্ট ব্যবহার করেন, খুব টাইট প্যান্ট পরেন কিনা, উনি স্মোকিং করেন কিনা, এই জায়গাগুলো আমাদের একটু জানতে হবে। ওনার রিসেন্ট কালে কোনো ভাইরাল ইনফেকশন হয়েছিল কিনা, এগুলো একটু জানতে হবে। জানার পরে আসলে তার সেই অনুযায়ী চিকিৎসা, কারণ আমরা যদি হাজবেন্ডের সিমেন্ট প্যারামিটার কমে যাওয়ার কারণটি না খুঁজতে পারি, এটি তার আরো কমতে থাকবে এবং এটি যেন হোল্ড করা যায় সেই চিকিৎসা আমাদের লাগবে। সাধারণত আমরা কিছু হরমোনাল ম্যানেজমেন্ট দিই, অনেক সময় কিছু ভিটামিন দিই, সেই জিনিসগুলো কিন্তু ওনার জন্য প্রয়োজন হবে। আর আমার কাছে মনে হয় সেটি হচ্ছে যে আপনি একটি প্রক্রিয়া নিচ্ছেন, মানে আপনি স্পেশালিস্টের সাথেই আছেন। আমার কাছে মনে হয় যে তার যে দিক নির্দেশনা সেভাবেই যদি আপনি মেনে চলেন, আমার মনে হয় যে কনসিভ করাটা সহজ হবে। কারণ আইইউ এর কথাও বলা আছে, আমরা কিন্তু পরপর 3টা সাইকেল করি এবং করে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থাটি করার চেষ্টা করি। আমার মনে হয় যে আপনি ডাক্তারের সাথে থাকেন, তবে এই জায়গায় আপনাদের সবাইকে যারা এই ধরনের সমস্যায় থাকছেন, সেটি হচ্ছে প্রেগন্যান্সি কিন্তু হয়, কিন্তু রোগীদেরকে একটু দাঁতে দাঁত চেপে ধৈর্য ধরতে হয়। যে রোগী ধরতে পেরেছেন তার প্রেগন্যান্সি হবেই, যদি উপরালা চায় তবে একটু সময় দিতে হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাস। একজন দর্শক আছেন আমাদের সাথে, মামি সিং থেকে ফোন দিয়েছেন। দর্শক সোহেলেনা আমাদের সাথে লাইনে আছেন। সোহেলেনা, বলুন কার জন্য প্রশ্ন করবেন? আমি আমার ছেলের জন্য বলছি। আমার ছেলের বয়স হলো 2 বছর 7 মাস। 2 বছর 7 মাস। কি নাম ওর? ওর নাম হলো তানজিম আহমেদ। ও আমি 9 মাস বয়সে ওপেন হার্ট সার্জারি করাইলে আসছি ভারতের নারায়ণা হেলথ ইনস্টিটিউট থেকে। কেন 9 মাস বয়সে কেন সার্জারির প্রয়োজন পড়লো কেন? ওর ওই আপনার হার্টে ছিদ্র ছিল 3টা। ছিদ্র ছিল 3টে, আচ্ছা। হ্যাঁ, ওই ছিদ্র তো আমার ছেলে তারপরে দিন আসার পরে খুব ভালো আছে। এদিকে এই অতিরিক্ত শীতের কারণে কয়েকদিন যাবত ওর একটু জ্বর ছিল। হ্যাঁ, জ্বর ছিল, ঠান্ডা ছিল। এখন এই জ্বরটা ঠান্ডাটা মানে জ্বর অত নাই, কিন্তু হালকা হালকা ঠান্ডাটা আছে। হ্যাঁ, আর ওই কাশিটা আছে, MCAS4 খাইছে, এই কারণে আর ওর কাশিটা আপাতত ভালো আছে, কিন্তু ও একটু মানে খুব নরম হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে একটু মন খারাপ করে থাকছে, হাসি খুশি চাঞ্চল্য বোধটা একটু কম ওর ভেতরে। আর হলো এই আপনার একটু ওই বুকের ভিতরে মনে হচ্ছে তার একটু কফ আছে, এরকম মনে হচ্ছে। বুকের ভিতর কফ আছে, এই জন্য এরকম মনে হচ্ছে। আমরা ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে যেতে চাই। পরবর্তীতে প্রফেসর মোস্তফা জামানের যদি কিছু জানতে চাওয়ার থাকে, ডাক্তার আবু সাইদ শিমুল প্রথমে। ওষুধ খাইছে, ফিউরিসেপ খাইছে, তারপরে কোয়ার্টান খাইছে, রেনোভা খাইছে, হ্যাঁ, আর রাইমিন খাইছে। আগে টোফেন খাচ্ছিল, টোফেনটা বাদ দিয়ে পরে রাইমিন দিচ্ছিল ডাক্তার। খাইছে দিচ্ছিল, বুঝলাম না এখন কি চলছে আসলে? এখন আসলে 7 দিন খাওয়ার পরে আপনার পিউরিসেপটা বন্ধ রাখতে বলছে ডাক্তার। গত 3 দিন থেকে এটা বন্ধ আছে, অ্যান্টিবায়োটিক। এই মুহূর্তে কোন কোন ওষুধ চলছে বলবেন কি? এখন হলো রাইমিন খাচ্ছে, তারপরে রাইনিল খাচ্ছে, হ্যাঁ রাইমিন, ব্রডিল, আর রেনোভা, MCAS4। আচ্ছা, ওর কি এই মুহূর্তে জ্বর আছে? না, ওর এই মুহূর্তে জ্বর নাই, কিন্তু একটু মনটা খারাপ করে থাকে, মাঝে মাঝে জ্বরটা আসছে, আর ওই বুকের ভিতরকার একটু ঘর ঘর শব্দ হচ্ছে আর কি। আচ্ছা, বুকের ভিতর শব্দটা আসলে অ্যালার্জির জন্য হয়। আপনাকে ধন্যবাদ, অনেক খুব সুন্দর করে গুছিয়ে আপনি বলেছেন, অনেকগুলো ওষুধের নামও বলেছেন। ছোট শিশুদের ক্ষেত্রে হয় কি, মা বাবারা একটু আসলে আমরা উদ্বেগ উৎকণ্ঠা থেকে বারবার চিকিৎসকের কাছে যান। চিকিৎসকরা হয়তো যখন ওনাদের উদ্বেগ উৎকণ্ঠা দেখেন, মা বাবারা তখন অনেক সময় এমন ভাবে বলতে থাকেন যে ওষুধের পরিমাণ অনেকটা আসলে বেশি হয়ে যায়। এই যে বলছেন একটু মনমারা হয়ে আছে, এগুলো অনেকটাই মনে হচ্ছে ওষুধের জন্য হয়েছে। এই রাইনিল যেহেতু হালকা সর্দি, রাইনিল ওষুধটা একটু বেশি ডোজে দিয়ে দিলে কিন্তু এমন হয়, একটু ঝিমুনি ভাব চলে আসে। যেহেতু অনেক দিন ধরে আসলে তার কাশি নেই, MCAS ওষুধটা এই মুহূর্তে আসলে প্রয়োজন হয় না। একুট কেজে এই ধরনের ওষুধের একেবারেই প্রয়োজন নেই। আপনি রাইনিলের ডোজটা একটু আসলে কি ডোজে দিচ্ছিলেন আমরা শুনতে পারিনি, আপনি 1/2 চামচ করে 2 বার দিবেন, কারণ প্রথম কয়েকদিন 3 বার দিলে হয় কি কফটা জমে যায়, কাশিটা বেড়ে যায়, সর্দিটা তখন গাঢ় হয়ে যায়। সেজন্য রাইনিলটা 2 বার দেন। আপনি নাকের একটা ড্রপ দিতে পারেন, আফরিন নেজাল ড্রপ, সেটা 0.25%, 1 ফোঁটা করে 2 নাকে 3 বার দেন। আর ব্রোডিল সিরাপটা আবার একটু অনেকেই ক্ষেত্রেই দেখা যায় যে একটু বেশি ডোজে দেন, চিরাচরিত ভাবে এটা আমরা দেখে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি ডোজে দেওয়ার ফলে বুকের মধ্যে ধুক ধুক এই জিনিসটা বেড়ে যায়, এটাতে আসলে পালপিটেশন করে। ব্রোডিল সিরাপটা আপনি 1/2 চামচ করে 3 বার দিবেন, এর বেশি আসলে দিবেন না। এটা 5-7 দিনের বেশি দেওয়া যাবে না। যেহেতু জ্বর নাই, সুতরাং রেনোভার তো কোনো প্রয়োজন নাই। তাহলে ওষুধ মাত্র 2টো, রাইনিল খাবেন 2 বার, আর ব্রোডিল 1/2 চামচ করে 3 বার, এই 2টো হলেই যথেষ্ট। যেহেতু একটা আপনি 9 মাস বয়সে একটা এটা
অপারেশন করেছিলেন নারায়ণের। আমি বলবো এখানে আমাদের প্রফেসর মোস্তফা জামান আছেন, উনি যদি একটু কিছু যোগ করেন, যেহেতু একটা আমরা কার্ডিয়াক হিস্ট্রি রয়েছে একটা অপারেশনের। অপারেশনের নামটি কি বলেছেন ডক্টর শিমুল? কি অপারেশন না করেছে? না, ও ছিদ্র ছিলেন, ছিদ্র ছিল হার্টের সেটা 3টি। বলে। হার্টের ছিদ্র। জি, ধন্যবাদ। আসলে খুব চমৎকারভাবে তিনি ইতিহাস দিয়েছেন এবং ডক্টর শিমুল কিন্তু সুন্দর করে বলেছেন এবং আমাদের যিনি দর্শক, আমরা আমাদের এই করোনা হেল্প ডেস্কের মাধ্যমে সবাই মিলে চেষ্টা করি আসলে দর্শকদেরকে সাহায্য করবার জন্য। আমরা ইতিপূর্বে ডাক্তার জুবায়ের একটু আগে আমাদের কাছে একটি মেসেজ এসেছে, দেখেছি আপনি আমি এটা বলবেন দেখছিলাম, নিশ্চয়ই। মেসেজটি আমার হাতে নিয়ে আমাদেরকে বসে আছে, আমি খুবই পড়বার সুযোগ খুঁজছি। আমরা আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে দর্শকদের সাথে প্রফেসর আমাদের মোস্তফা জামান, আপনি রোগীদের যেহেতু বললেন, আমি মেসেজটা পড়ে ফেলি। আতিক জি, রহমান আমাদের তারপরে লিখছেন, বলুন। আসসালামু আলাইকুম। চারিদিকে আনন্দের ঘনঘটা, ভ্যাকসিন আসার আনন্দের সাথে সাথে অজানা একটি হারানো বেদনা মনের ভিতরে দানা বাঁধতে শুরু করছে। সেটা হচ্ছে এই করোনা হেল্প ডেস্ক অনুষ্ঠানটি কি শেষ হয়ে যাবে কিনা, আর কি এই প্রিয় সম্মানিত দেশশ্রেষ্ঠ ভালোবাসার মানুষগুলোকে এইভাবে একসাথে বেশি দিন দেখতে পাবো না। আমার দেখা সেই 10/5/2020 থেকে আজ অবধি সপ্তাহে 6 দিন রাত 9টা থেকে 9:50 পর্যন্ত যমুনা টেলিভিশনের সাথে থাকার চেষ্টা করি, শুধুমাত্র আপনাদের দেখার এবং আপনাদের মুখে মহামূল্যবান কথাগুলো শুনবার জন্য। এই 4 জন মানুষের নাম হৃদয়ের সাথে মিশে গেছে, হয়ে গেছেন আত্মার পরম আত্মীয়। জানি না কখনো আপনাদের সান্নিধ্য হতে পারবে কিনা, তবুও দূর থেকে আপনাদের জন্য দোয়া রইল। আমার অন্তরের অন্তঃস্থল থেকে পরম শ্রদ্ধা এবং ভালোবাসা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে নেক হায়াত দান করুন। হ্যাঁ, জুবায়ের, সত্যি আমি যখন এই মানে দেখছিলাম এই মেসেজটি, আমার চোখ ছলছল করে উঠছিল যে আমরা হয়তো কিছু না কিছু করতে পেরেছি করোনাকালে আমাদের দর্শকদের জন্য। আমি এই দর্শকের জন্য বলছি, তিনি অনেক কষ্ট করে তার বাচ্চাকে নিয়ে হয়তো চিকিৎসা করে এসেছেন এবং আমরাও তার জন্য তার পাশে থেকে সহানুভূতি, আমাদের ভালোবাসার শুভেচ্ছা রইল। তাকে বলবো কি যে যদি সম্ভব হয়, ডক্টর শিমুল সুন্দর করে বলেছেন, একটি ইকোকার্ডিওগ্রাফি যদি তার আগে হয়তো করেছেন, নতুন করে যদি কখনো একটি সুযোগ থাকে, একটি কালার ড্রপলার ইকোকার্ডিওগ্রাফি করে তিনি আমাদের সাথে আবার যোগাযোগ করতে পারেন যে তার পোস্ট সার্জিক্যাল যে সার্জারিটি করেছিল এখন বর্তমানে কোন অবস্থায় আছে, কোনো সমস্যা আছে কিনা বা নতুন করে কোনো কিছুর প্রয়োজন হবে কিনা, তাতে করে আমাদের জন্য নতুন করে চিন্তা ভাবনার সুযোগ থাকবে এবং আমরা নতুন করে পরামর্শ দিতে পারবো। আশা করছি ডাক্তার শিমুল যেভাবে পরামর্শ দিয়েছেন এটি আগে মেনে চলুন, তারপর যদি ভালো থাকে তাহলে আমরা যে পরীক্ষাটির কথা বললাম ইকোকার্ডিওগ্রাফি তার দরকার নেই। যদি দেখেন তারপরে পুরোপুরি সুস্থ না হয় তাহলে একটি কালার ডপলার করে তিনি আমাদের সাথে আবার যোগাযোগ করতে পারেন। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যদি মনে করেন আমাদের মেসেঞ্জারে তার রিপোর্টটি পাঠাতে পারেন, তারপরে আমরা তাকে পরবর্তী পরামর্শ দিতে পারবো। তার প্রতি আমাদের ভালোবাসা রইল। তিনি অনেক কষ্ট করে চিকিৎসা করে এসেছেন, আমরা তার শুভকামনা করছি। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। একজন দর্শক আমাদের সাথে অনেকক্ষণ ধরে লাইনে আছেন, ফোনটি আমরা নিতে চাই, তবে যে দর্শক আমাদের লিখে পাঠিয়েছেন, সত্যি প্রফেসর মোস্তফা জামান আপনার মতো করে বলতে হয়। ডাক্তার শারমিন আব্বাসী হাসছেন, হয়তো আমার সত্যি চোখে পানি ছলছল করছে তার আবেগটা বুঝতে পেরে, ভালোবাসাটা বুঝতে পেরে। এভাবে ভালোবাসার বন্ধনে বেঁধে রাখবেন আমাদের। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাইফুল ইসলাম। সাইফুল আমি ভাই নাটোর থেকে বলুন। বলছি। জি বলুন সাইফুল ভাই। আমার বয়স 44 বছর। আচ্ছা, আমার 15 বছর আগে একটা টেনশনের মাধ্যমে আমার এই অস্থিরতা শুরু হয়। আমি করেছিলাম, ইটিটি করাইছি, এরপরে ইসিজি করাইছি, নর্মাল আসছে। তো আমি ডাক্তারের কাছে যতবারই গেছি আমাকে প্রোপনাল অথবা ইন্ডেভার দিয়েছে অথবা টেলাজিন পেজ এগুলো দিয়েছে। সর্বশেষ 1 বছর আগে আমাকে দিয়েছে মিড টাচ দিয়েছে, ফেনজিল দিয়েছে, ইন্ডেভার দিয়েছে, টেলাজিন, মিড টাচ আর হলো ফেনজিল, 3 ওষুধ দিয়েছে। এই ওষুধগুলো খাইলাম ভালো থাকে, কিন্তু না খাইলে খারাপ লাগে। আচ্ছা সাইফুল ভাই, একটু বলবেন তো পেশাগতভাবে আপনি কি করেন? প্রেশার আমার নরমাল আছে, ডায়াবেটিস নাই। আচ্ছা, না পেশায় কি, আপনি চাকরি করেন কি, ব্যবসা করেন কিসের? আমি শিক্ষকতা করি। শিক্ষকতা করছেন। এই সমস্যাটা আপনার কতদিন ধরে? 15 বছর? এটা আমার 2005 সাল থেকে। 2005 সাল থেকে, মানে শিক্ষকতা পেশার বয়স কত আপনার? আমার 15 বছর। 15 বছর ধরে শিক্ষকতা করছেন। আচ্ছা, কোন ক্লাস থেকে কোন ক্লাসের স্টুডেন্টদের ক্লাস নেওয়া হয় বেশি? আমি নবম এবং দশম, আমাদের এটা ভোকেশনাল সেকশন। ভোকেশনাল। কাজের চাপ কি একটু বেশি কিনা? না, কাজের চাপ বেশি না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। প্রফেসর মোস্তফা জামান, আপনি যদি আর কিছু জানবার থাকে। জুবায়ের, আমি 2-1টি প্রশ্ন করতে পারবো? নিশ্চয়ই। দর্শক, আপনি খুব সুন্দর করে ইতিহাস বলেছেন, ওষুধগুলোর নামও সুন্দর করে বলেছেন।
আপনি কখন বেশি সমস্যা হয়? যখন ক্লাস করান তারপরে কি সমস্যাটি বেশি হয় কিনা? ক্লাস নেওয়ার পরে? না না, কখন আমার সমস্যা বেশি কোনো হয়? সমস্যা হয় না। এই ওষুধগুলো আমি যে ওষুধের নাম বললাম, এই ওষুধগুলো খাই আমার কোনো সমস্যা না। কিন্তু ওষুধগুলো যখন না খাই তখন আমার সমস্যা হয়। জি। জি, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আমি আপনাকে বলছি আসলে আপনার মতন যে রোগী আমাদের দেশে কিন্তু অনেক। আমার চেম্বারে কিন্তু আমি প্রতিদিনই এমন কোনো দিন নেই যে এরকম রোগী আমরা একটি রোগী হলেও পাই না। এর কারণ হলো যে অনেক কারণে কিন্তু বুকে ব্যথা হয়। এরকম কারণে কিন্তু অনেকে হার্টের রোগ মনে করেন। যেহেতু সবাই নিজের জীবনকে ভালোবাসেন, সবাই চিকিৎসক দেখান এবং কিছুটা anxiety টেনশন কিন্তু সবারই কম বেশি থাকে। আমাদের যেহেতু প্রাত্যহিক জীবনে নানা ধরনের টেনশন আর এই করোনাকালে আমাদের কিন্তু আরো বেশি দুশ্চিন্তা বেড়েছে, আতঙ্ক বেড়েছে, উদ্বেগ বেড়েছে, উৎকণ্ঠা বেড়েছে। সবকিছু মিলে আমাদের চিকিৎসকরা যখন পরীক্ষা-নিরীক্ষা করে ইটিটি, ইকো যখন ভালো পান, তখন আমরা ধরে নেই যে এটি হার্টের বড় ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশের রোগীরা অনেকেই বলেন বুকে ব্যথা তো যাচ্ছে না। কিন্তু সব বুকে ব্যথা তো হার্টের জন্য নয় এবং বুকে ব্যথা কিন্তু হার্টের জন্য না হলেও কিন্তু এমন কোনো ওষুধ নেই সব বুকে ব্যথা একেবারে নির্মূল করা যাবে। কিছু বুকে ব্যথা নানা কারণে হতে পারে, কিছুটা বলি সাইকোসোমাটিক। তাদের জন্য আমাদের এই ধরনের ওষুধগুলো আমরা দিয়ে থাকি। এই ওষুধগুলো যতদিন খাবেন ততদিন ভালো থাকবেন। কিন্তু সমস্যা হলো এই ওষুধ যদি একবার খাওয়া শুরু করেন, এক ধরনের ডিপেন্ডেন্সি তৈরি হয়। তখন না খেলে আর ভালো লাগে না। আপন হয়ে যায় ওষুধগুলো। কেন জানি পরিবারের সদস্য যেমন আপন হয়ে যায়, আপনার ওষুধগুলো আপন হয়ে যায়। তখন আস্তে, আস্তে ডোজ বাড়াতে হয়। আপনি হয়তো একটি ওষুধ রিভোট্রিল খেতেন একসময় 0.5, পরবর্তীতে লাগবে 1 মিলিগ্রাম। আপনি হয়তো ইন্ডেভার একসময় 10 মিলিগ্রাম খেতেন, পরবর্তীতে লাগবে 20 মিলিগ্রাম বা 40-এর অর্ধেক করে। তো ওষুধটা খেলে ভালো থাকবেন, না খেলে খারাপ থাকবেন। তবে একটি কথা বলতে পারি, এটি বড় কোনো রোগ নয়। ওষুধটি ছাড়ার চেষ্টা করতে হবে। আপনাকে সেজন্য ওষুধের উপর নির্ভরশীল না হয়ে আপনাকে সুষম খাদ্য, এক্সারসাইজ এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে ওষুধগুলো আস্তে, আস্তে কমানোর চেষ্টা করতে হবে। নইলে কিন্তু আগামী দিনে ওষুধের মাত্রা আরো বাড়তে থাকবে। তখন কিন্তু আপনার আরো সমস্যা হবে। এখন থেকেই আপনাকে চেষ্টা করতে হবে ওষুধ কমিয়ে অন্যান্য যে পরামর্শগুলো জীবনের ছন্দ মেনে চলে, ধর্মীয় অনুশাসন মেনে চলে আপনার নিজের আত্মবিশ্বাসে বলীয়ান হতে হবে। আশা করি আপনি আস্তে, আস্তে আমি যে পরামর্শ দিচ্ছি সেগুলো মেনে চলবেন। তাহলে ওষুধ ছাড়াই একদিন একেবারে ভালো হয়ে যাবেন, আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। এই দৃঢ় বিশ্বাস আমরাও রাখতে চাই। আশফিয়া রহমান সরাসরি ডাক্তার শারমিন আব্বাসীর কাছে যেতে চাই। ডাক্তার শারমিন আব্বাসী, আশফিয়া রহমান আমাদের লিখেছিল তার বয়স 18, ওজন 50 কেজি। তার সমস্যা হচ্ছে ফার্স্টে বমি হয়, তারপর আল্ট্রাসোনোগ্রাফি করার পর ডান ওভারিতে সিস্ট ধরা পড়ে। সিস্টের পয়েন্ট ছিল 9, তারপর তার রাইট ওভারি সার্জারি করে ফেলে দেওয়া হয়। 12 দিন পর আবার বমি শুরু হয়, তখন আবার দেখা যায় ডান ওভারিতে সিস্ট ধরা পড়েছে। ডক্টর দেখানোর পর ভিস্ট্রাল, A to Z, ফ্রেনিড, অ্যাভোলাক, ডেক্সিলেন, গ্যাভিসন, অ্যালজিন দিয়েছে। সিস্ট 0.3 ছিল। এখন করোনার জন্য ডক্টরের কাছে যাওয়া হয়নি এবং পেটে ব্যথা হয়, মাঝে মাঝে পিঠে ব্যথা হয়। কি সমাধান তার জন্য হতে পারে, করণীয় কি জানতে চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী? আসলে আমরা যতটুকু হিস্ট্রি পেয়েছি এটার উপরে বলতে পারবো, সেটি হচ্ছে যে প্রথমে যেটি ফেলে দেওয়া হয়েছিল ওভারিটা, এটি আসলে যখন বাধ্য হয় একজন চিকিৎসক তখনই আসলে ফেলে দেয়। একটি হয় যে এটি প্যাচ খেয়ে যায়, ওভারিয়ান যে সিস্টটি আছে হয়তো সেটি গ্যাংগ্রিন হয়ে যায় অথবা সেটি হয়তো অর্ধ পচন ধরে যায়। সেই সময়গুলোতেই আসলে এই ধরনের ভাবে সিস্ট এবং ওভারিকে ফেলে দিতে হয়। নাহলে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত একজন চিকিৎসক চেষ্টা করেন যে ওভারিটিকে যেন বাঁচানো যায়। 18 বছর বয়স, অপারেশন হয়েছে, এক পাশের ওভারি ফেলে দিতে হয়েছে, এটা কিন্তু একটু হলেও ডিস্ট্রেসিং একটা কন্ডিশন তৈরি হয়ে গেছে ফিউচারের জন্য। এখন যেহেতু এক পাশের ওভারি আছে সেটির যত্ন আমাদেরকে নিতে হবে। সেই ওভারিতে যদি সিস্ট থাকে অথবা সেটি যদি বড় হতে থাকে, আমাদের কিন্তু মেডিকেল ম্যানেজমেন্টের উপর এবং লং টার্ম মেডিকেল ম্যানেজমেন্টের উপর কিন্তু একটা ফোকাস থাকতে হবে। সেই জায়গাটিতে আমাদের রোগীকে একটু জানতে হবে এবং এক্ষেত্রে কিন্তু ফলো আপ করা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না, তাকে রেগুলার ফলো আপ করতে হবে। এবং রেগুলার ফলো আপের যে জায়গাটি আছে সেখানে কিন্তু করোনা এখন অনেকেই সংকট কেটে গেছে। চিকিৎসকের কাছে কিন্তু আপনাদেরকে আসতে হবে, না আসলে কিন্তু এই জায়গাটি সন্ধান দেওয়া যাবে না।
কারণ আপনার যেহেতু একটি ওভারি বেঁচে আছে এখন, সেই ওভারিকে আমাদের বাঁচাতে হবে, সেই ওভারিয়ান রিজার্ভকে বাঁচাতে হবে। এই ওভারি রিজার্ভ ফিউচারে কিন্তু বাচ্চা হওয়ার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে, মিনিস্ট্রেশনের ক্ষেত্রে সাহায্য করবে। অর্থাৎ রেগুলার ফলো আপের কোনো বিকল্প নেই। যদি নতুন করে আবারও কোনো সিস্ট হওয়া শুরু করে, তাহলে সেই সিস্টের জন্য আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিব, ওষুধ দিয়ে লম্বা সময় চিকিৎসা করব এবং সার্জারির হাত থেকে আপনাকে বাঁচানোর চেষ্টা করব। কিন্তু আমরা বলবো যে জায়গাটাতে নিয়ন্ত্রণ মানতে হবে, এটা হচ্ছে যে ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে প্রথম কথা, এবং দ্বিতীয় যে জায়গাটি আছে সেটি হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে যে কোনোভাবে যেন সৃষ্টি বড় না হয়, চিকিৎসকের সাথে রেগুলার ফলো আপ। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। আমরা একটু ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে যেতে চাই, তবে তার আগে একটু প্রফেসর মোস্তফা জামানের কাছে একজন ফোন দিয়েছে। শারমিন শেখ লিখেছে তার ছেলের জন্য, ছেলে খুব অসুস্থ, সর্দি কাশি হালকা জ্বর, তাকে ফেক্সো নাপা লেভোস্টার খাওয়াচ্ছে, তবুও তেমন উন্নতি হচ্ছে না, সাথে তার সাথে ঠান্ডাও আছে, বাবুর বয়স 17 মাস, দয়া করে সমাধান প্রত্যাশা করছেন ডাক্তার আবু সাইদ শিমুল। আসলে 17 মাসের বয়স আপনি মোটামুটি ওষুধ যেগুলি খাওয়াচ্ছেন ঠিকই খাওয়াচ্ছেন, সেগুলো ডোজ একটু ঠিক রাখতে হবে। লেভোস্টার এই সময় আপনি হাফ চামচ করে 3 বার দিবেন। সেই সাথে আপনি যে সর্দির জন্য যে ওষুধটা খাওয়াচ্ছেন সেটা না খেয়ে আপনি যদি অ্যান্টিসটা খাওয়ান হাফ চামচ করে 3 বার, এটা খুবই ভালো কাজ দিবে। 7 থেকে 10 দিন খাওয়ান। নাকের ড্রপ দিতে পারেন, একটা আফরিন নেজাল ড্রপ আমরা প্রতিদিন বলছি 0.25%, 1 ফোঁটা করে 2 নাকে দিনে 3 বার দেন। যদি দেখেন যে না কাশিটা অনেক বেশি, 5-7 দিন বা 10 দিন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে দুটো উপায় রয়েছে। যদি আপনার কাছাকাছি আসলে চিকিৎসক থাকে, তাহলে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে ভালো করে বাচ্চাকে এক্সামিন করে ওষুধ দিতে, হয়তো তার অ্যান্টিবায়োটিক লাগতে হবে। কিন্তু আসলে আপনি কোত্থেকে লিখছেন সেটা যেহেতু আমাদের জানা নেই, আপনি যদি এত দূরে থাকেন যে আপনার পক্ষে চিকিৎসকের কাছে যাওয়া আসলে সম্ভব, সবার পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না, সেক্ষেত্রে আপনি সিরাপ জিম্যাক্স অর্থাৎ যে কোনো একটা এজিথ্রোমাইসিন আপনি হাফ চামচ করে দিনে একবার 5 থেকে 7 দিন খাওয়াবেন। ইনশাল্লাহ ওই যে ওষুধগুলো খাওয়াচ্ছেন তার সাথে এই ওষুধটি খাবার আর নিয়ম কিন্তু মানতে হবে। আমরা প্রতিদিন বলছি ধুলাবালি, মশার কল এগুলো থেকে দূরে রাখা, ঠান্ডা থেকে দূরে রাখা এবং বাড়তি মশার কল থেকে দূরে রাখা, তেল পাউডার এগুলি না দেয়, এইগুলি যদি একটু মেনে চলেন, ওষুধগুলি খাওয়ান, ইনশাল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। প্রফেসর মোস্তফা জামান আপনার কাছে, শান্তা ইসলাম লিখছে মিরপুর থেকে, সুমন হোসেনের জন্য কিছুক্ষণ আগে তার প্রেশার মাপিয়েছেন 140/100 এসেছিল, সেই সাথে ঘাড় ব্যথা করছে এবং কানও গরম হয়ে যাচ্ছে। এই অবস্থায় কি ওষুধ খেলে উপকার পেতে পারেন বা কি করতে পারেন জানতে চেয়েছে আপনার কাছে। ধন্যবাদ। আসলে যিনি প্রশ্ন করেছেন তিনি একবার প্রেশার মেপেছেন এবং 140, সিস্টোলিক ডায়াস্টোলিক 100 পেয়েছেন 100। তো আমরা সাধারণত সেই ধরনের প্রেশারকে বলি উচ্চ রক্তচাপ, যদি সিস্টোলিক প্রেশার 140 মিলিমিটার মার্কারি বেশি থাকে এবং ডায়াস্টোলিক 90 মিলিমিটার মার্কারি বেশি থাকে। কিন্তু একটু বিষয় কি, শুধু একবার মেপে যদি বেশি পাই সেটাকে কিন্তু আমরা প্রেশার উচ্চ রক্তচাপ বলি না। নানা কারণে কিন্তু এরকম সমস্যার কারণে দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা এরকম হতে পারে। আমরা বেশ কিছু চমৎকার কিছু তথ্য আমি দিচ্ছি এই কারণে যে আমাদের কাছে কিছু রোগী আসে ফার্মেসি থেকে মেপে একটু বেশি, আমাদের কাছে যখন চেম্বারে আমরা একটু কথা বলে গল্প করে তা কি করেন, যখন মেপে দেখি একেবারে স্বাভাবিক পাই। আবার অনেক সময় দেখি ফার্মেসিতে মেপে বেশি পেয়েছেন, তাৎক্ষণিকভাবে একটা হাই পাওয়ারের ওষুধ খেয়ে প্রেশারের জন্য খেয়ে আমাদের কাছে আসছেন, এসে অজ্ঞান হয়ে এসে অনেক সময় মাথা ঘুরে পড়ে গেছেন বলেন। অর্থাৎ তার প্রেশার বেশি ছিল না, উদ্বেগ উৎকণ্ঠা একটু বেড়েছিল, তাড়াতাড়ি করে তিনি একটি ওষুধ হাই পাওয়ার ওষুধ খেয়ে মাথা ঘুরে পড়ে যে আবার চলে এসেছেন। আবার অনেক সময় অনেক রোগী পাই যে বাড়িতে প্রেশার উঠলে ওষুধ খায়, উচ্চ রক্তচাপ ওষুধ, সামান্য দুশ্চিন্তা হলে আবার একটু ভালো থাকলে ওষুধ বন্ধ করে দেন। এই তিনটির একটিও আসলে আমাদের করা উচিত নয়। মনে রাখতে হবে যে ওষুধ খাবার আগে উচ্চ রক্তচাপের আপনাকে পারসিস্টেন্ট রাইজ অফ ব্লাড প্রেশার, অর্থাৎ একটি ব্লাড প্রেশার যখন ধারাবাহিকভাবে বেশি পাবো আমরা উচ্চ রক্তচাপ, তখনই আমরা বলবো উচ্চ রক্তচাপ আছে এবং ওষুধ ব্যবহার করব। এবং মোটিভেশন ছাড়া কোনো রোগীকে আমরা ওষুধ দিব না। অর্থাৎ তাকে যখন আমরা নিশ্চিত হব যে তার জন্য ওষুধ দরকার উচ্চ রক্তচাপের জন্য, তখন ওষুধ দিব। আপনার এই প্রেশারের জন্য আপনি আপাতত ওষুধ না খেয়ে, প্রেশারের ওষুধ না খেয়ে আপাতত যাতে রাতে ঘুম ভালো হয়, আপনি ট্যাবলেট রিলাইফ প্রতি রাতে একটি করে খাবেন, একটু ঘুম ভালো হবে, মাথা ঠান্ডা হবে এবং কিছু টেনশন কমবে। সঙ্গে গ্যাস্ট্রিক ওষুধ খাবেন। এই খেয়ে আপনি 2 সপ্তাহ বা 1 সপ্তাহ দেখেন, যদি দেখেন যে তার উচ্চ রক্তচাপ কমে গেছে বা স্বাভাবিক অবস্থায় আছে, তাহলে আপনার সব ওষুধ বন্ধ হয়ে যাবে। রক্তচাপেরও কিন্তু ওষুধ প্রয়োজন নেই, কোনো ওষুধই প্রয়োজন নেই। কিন্তু যদি দেখি যে ওষুধ খাবার পরেও আপনার সমস্যা পুরোপুরি সমাধান না হয় এবং রক্তচাপ বেশি থাকে, লাগলে একটা ইসিজি, একটা ইকোকার্ডিওগ্রাফি করবেন। তাহলে আমরা রক্তচাপের জন্য 0.25 বিসলল এই ওষুধটির প্রতি সকালে একটি করে আমরা দিতে পারি। অথবা এখনই যদি খুব বেশি খারাপ লাগে
বিসলল 2.5 একটি করে প্রতি ওষুধ প্রতি সকালে বা রাতে একটি করে ওষুধ খেতে পারেন। ঘাড় ব্যথার সমস্যার জন্য কিন্তু এই সমস্যা হতে পারে। ঘাড়ের ব্যথা প্রেশার থেকে যেমন ঘাড় ব্যথা হতে পারে, আবার ঘাড়ের সমস্যার জন্য প্রেশার বাড়তে পারে। ঘাড়ে 22টি মাংস আছে, এখানে কোনো কাত হয়ে টিভি দেখলে অথবা শোবার সময় যদি উঁচু বালিশে শোয়, এসব কারণে হতে পারে। তাই বলবো ট্যাবলেট প্যারাসিটামল বা নাপা 500 মিলিগ্রাম প্রতি সকালে একটি, রাতে একটি, ব্যথা হলে খাবেন। এবং ঘাড়ের কিছু এক্সারসাইজ আমরা দিয়ে থাকি, যেমন ধরেন একটু দেওয়ালের উপরে আমরা চাপ দিতে বলি এবং কিছু মাথার এরকম কিছু এক্সারসাইজ করতে বলি। এগুলো করলে আস্তে আস্তে এবং ঘুম যদি ভালো হয়, তার ঘাড়ের ব্যথাও কিন্তু চলে যাবে। শুধু প্রেশারের জন্য ঘাড় ব্যথা নয়, ঘাড়ের ব্যথা নানা কারণে হতে পারে। তবে তারপরেও বলবো ট্যাবলেট ইজিয়াম, যদি ঘুম একেবারে না আসে এই ওষুধটিও আপনি খেতে পারেন। একেবারে ঘুম না আসলে, ঘুম ভালো হলেও কিন্তু প্রেশারও কমতে পারে, ঘাড়ের ব্যথাও কমতে পারে। যদি এত কিছুর পরেও যদি দেখি যে না তার প্রেশার বাড়তে থাকে, বিসলল 2.5 থেকে আস্তে আস্তে আমরা বাড়িয়ে বিসলল 5 মিলিগ্রাম করব। আশা করছি তিনি আমাদের আমাদের মানে স্টাইলটি বুঝতে পেরেছেন, কিভাবে আমরা চিকিৎসা করব। এইভাবে চলতে থাকুক, সঙ্গে একটি গ্যাস্ট্রিক ওষুধ চলুক। প্রয়োজনে তিনি আমাদের সাথে আবারও পরবর্তীতে ফলো আপ করবেন। আর যদি খুব বেশি কষ্ট হয়, স্থানীয় চিকিৎসকের সাথে তিনি দেখা করবেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। তৌফিক প্রশ্ন করেছিলেন তার ছেলে আয়ানের জন্য, বয়স 16 মাস, হঠাৎ ঠান্ডা বমি হচ্ছে, ঠান্ডা আছে, ওষুধ খেলে বমি করে ফেলে, বুকের দুধ এবং বমি করে ফেলছে, হালকা জ্বরও আছে। কি করবে প্রফেসর, কি করবে ডাক্তার আবু সাইদ শিমুল? 30 সেকেন্ডের মধ্যে আমরা একটু সমাধান দিতে চাই, খুব বেশি সময় নেই আমাদের কাছে। যেহেতু খুব বেশি বমি করছে, আপনি জোফরা সিরাপ 1/2 চামচ করে 3 বার খাওয়ান। ঠান্ডার জন্য এন্টিস্তে সিরাপটা 1/2 চামচ করে 3 বার খাওয়ান। আর জ্বরের জন্য নাপা সিরাপ 1 চামচ করে 3 বার খাওয়ান এবং বারবার বুকের দুধ খাওয়াতে থাকেন। লিকুইড একটু বেশি খাবেন। যদি দেখেন যে কালকে সকালের মধ্যে বমি বা জ্বর কিছুই কমছে না, তাহলে অবশ্যই আগামীকাল সকালে একজন চিকিৎসকের শরণাপন্ন হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। একই সাথে ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার শারমিন আব্বাসী আমাদের সাথে সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে, তাকেও ধন্যবাদ জানাতে চাই। দর্শকরা যেখানেই বিদায় নিব, তবে একটা কথাই বলতে চাই, সংকটের সমাধান আপনার কাছে শুধু মনস্তাত্ত্বিকভাবে শক্তিশালী হতে হবে, মনটাকে শক্ত করতে হবে, দেখবেন সংকটের সমাধান পেয়ে গেছেন। আজকে এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।